প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। আমি মেহেদি হাসান, কমার্স টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমরা আজকে যে অধ্যায়টা নিয়ে আসছি সেটা হলো এটা হিসাব বিজ্ঞানের নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর দুই বিষয়ই আছে। দুইটা ক্লাসে এই বিষয়টা আছে, সেটা হলো নগদান বই। আমরা অনেক ছাত্রকে দেখতে পাই বা অনেক ছাত্রছাত্রীকে দেখতে পাই এটা অনেক ইজিলি করতে পারে, আবার অনেকেই বলে যে এটা অনেক কঠিন একটা কাজ, কেউ বলে যে এটা মনে থাকে না, অনেক বড় বিভিন্ন কিছু। আসলে এই নগদান বই খুবই সহজ একটা অঙ্ক। আমরা এটা বিভিন্ন পদ্ধতিতে করে থাকি, একজন একভাবে করে থাকি, কেউ এটাকে জাবেদার মাধ্যমে করে থাকি, আগে জাবেদা করি তারপর সেগুলো বসাই। কিন্তু আমি একটু আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় আমি একটা ব্যতিক্রম কিছু ব্যাপার নিয়ে আসছি, যাতে মাত্র দুইটা কথা যদি আমরা মনে রাখতে পারি, যেটা নিয়ে আমরা হিসাব বিজ্ঞানের অঙ্ক করতে গেলে অনেক পেয়ে থাকি। এই কথা দুটো নতুন কিছু না, একেবারেই খুবই পরিচিত একটা দুটো কথা। সেই দুটো কথার মাধ্যমে আমরা এই নগদান বইটা আজকে তোমাদের উদ্দেশ্যে বোঝাবো আর কি। তা আমি এতটুকু বলতে পারি যে আমরা যদি একটু মনোযোগের সাথে আজকের এই অঙ্কটা করতে পারি, তাহলে অবশ্যই এই অধ্যায় সম্পর্কে আমরা ব্যাপক একটা ধারণা নিতে পারবো। আমি সেই সাথে শিক্ষার্থীবৃন্দকে আরো একটু কথা বলি, আমার ভিডিওগুলো একটু বড় হয়ে থাকে কারণ আমি একটু ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করি। তো যেহেতু অনেক কথা বলতে হয়, অনেক ব্যাখ্যা করতে হয়, কথাগুলো তোমাদের বোঝার জন্য বারবার রিপিট করতে হয়, এই জন্য স্বাভাবিকভাবে একটু বড় হয়ে থাকে। তবে তোমরা যদি একটু মনোযোগের সাথে এগুলো ব্যাখ্যাগুলো, যে কথাগুলো, যে উদাহরণগুলো বোঝার চেষ্টা করো, তাহলে অবশ্যই কিন্তু এখানে আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা অবশ্যই একটা ধারণা নিতে পারবো, যে ধারণার আলোকে আমরা অঙ্ক করতে পারবো। ঠিক আছে, আমরা কাজে আসি। আমরা অর্থাৎ যথারীতি একটা অঙ্ক এখানে তুলে নিয়েছি। এই প্রশ্নটা এসেছিল 2019 সালে ঢাকা বোর্ডে। আমরা একটা বোর্ড কোশ্চেন নিয়েছি, যেহেতু আমরা বোর্ড কোশ্চেন এটা পর্যাপ্ত পেয়ে থাকি, অনেকের বাসায় বিভিন্ন টেস্ট পেপার, বিভিন্ন বইগুলোতে এই বোর্ড প্রশ্নটা থাকে, আমরা সেজন্য প্রশ্নটা নিয়েছি এবং আমি প্রশ্নটা লিখে নিয়েছি তোমাদের সুবিধার্থে। এবং তোমাদের বাসায় যদি কারো বই বা টেস্ট পেপার থেকে থাকে, সেখান থেকে পর্যাপ্তভাবে ওখানে খুব ক্লোজলি পেয়ে যাবে। তারপর আমরা এই অঙ্কটা বোঝার জন্য আমরা একটা নগদান বইয়ের শখ করে নিয়েছি, যে এটা হলো নগদান বই। এখন আমরা মূল কাজে আসি, সেটা হলো বইটার নাম হলো নগদান বই। অর্থাৎ এখানে যে লেনদেনগুলো অন্তর্ভুক্ত করব সেটা হলো শুধুমাত্র নগদ টাকা এবং নগদ টাকার সমতুল্য চেকের মাধ্যমে যে লেনদেনগুলো হয়, শুধু সেই লেনদেনগুলোই কিন্তু নগদান বইতে আসবে। এখানে অনগদ লেনদেন বলতে আমরা যেগুলো বুঝি সেগুলো কিন্তু এখানে আসবে না, যেমন বাকিতে ক্রয় বিক্রয়, অবচয়, অবলোপন, এই লেনদেনগুলো, মালিক কর্তৃক পণ্য উত্তোলন, অর্থাৎ এই লেনদেনগুলো এখানে আসবে না। যে লেনদেনগুলো আসবে সেটা হলো অবশ্যই সেগুলো নগদে কিংবা চেকের মাধ্যমে বা ব্যাংকের মাধ্যমে সংগঠিত হতে হবে। সেই লেনদেনগুলো কিন্তু নগদান বইতে আসবে, কারণ বইটার নামই হলো নগদান বই। এই নগদান বইয়ের মাধ্যমে আমাদের সারা মাসের বা সারা হিসাবকালের আমরা কত টাকা নগদ পেয়েছি, কত টাকা নগদ প্রদান করেছি, একইভাবে কত টাকা ব্যাংকে আমরা জমা করেছি, কত টাকা ব্যাংক থেকে উত্তোলন করেছি, এই পার্থক্যটা জানা যায়। এই জন্য যেহেতু এখানে নগদ টাকা এবং ব্যাংকের টাকা নিয়েই কার্যাবলীগুলো সম্পূর্ণ করা হয়, সেই জন্য এই লেনদেনের অবশ্যই সেটা নগদ এবং চেকের মাধ্যমে লেনদেনগুলো কিন্তু নিয়ে আসতে হবে। তা আমরা এখানে যে লেনদেনগুলো লিখেছি মোটামুটি সবই প্রায় নগদান বইতে আসে। কিছু লেনদেন হয়তো থাকতেও পারে যেগুলো নগদান বইতে অন্তর্ভুক্ত হয় না, সেরকম লেনদেন হয়তো বা আছে। আমরা এর মাঝখান থেকে চিনবো এবং চিনে কাজ করব। তো আমরা যথারীতি একটা ছক করেছি। ছকের এক পাশে লেখা হচ্ছে ডেবিট পক্ষ, আর এক পাশে লেখা হচ্ছে ক্রেডিট পক্ষ। এইটা বুঝতে হবে। আমি যে দুটো কথা তোমাদেরকে মনে রাখতে বলেছি বা দুটো কথা শিখতে বলেছি, সেটা হলো এই ডেবিট পক্ষ এবং ক্রেডিট পক্ষ।
আমরা হিসাব বিজ্ঞানের বহুল আলোচিত একটা কথা পেয়ে থাকি যে আসলে ডেবিট, চলে গেলে ক্রেডিট। এটাই কথা, নতুন কিছু না, ব্যতিক্রম কিছু না, এটাই কথা। আমরা যখনই আমাদের এই অঙ্কটা করতে গেলে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হলো লেনদেনটা পড়তে হবে। তো লেনদেনটা পড়ার পরে আমাকে বুঝতে হবে যে এই লেনদেন দ্বারা আমার ব্যবসায় টাকা আসছে না চলে গেছে। যদি এই কথাটা মনে রাখতে পারো আমরা যে কেউ অঙ্ক করতে পারবো, একেবারে ইজিলি অঙ্কটা অবশ্যই করতে পারবে। এটা প্রশ্নটা কিন্তু বোর্ড পরীক্ষায় অবশ্যই আসে, অর্থাৎ মোটামুটি বলাই যায় যে আমরা এই অধ্যায়টা কমপ্লিট করতে পারলে পরীক্ষায় একটা সৃজনশীল নিশ্চিত কমন পাবো। তাহলে আমরা আসি কথা, আমাদের লেনদেনটা পড়ে বুঝতে হবে যে এই লেনদেন দ্বারা টাকাটা আসছে না চলে গেছে। এটা হলো ফার্স্ট অ্যান্ড ফাইনাল ডিসিশন। আমাকে এই ডিসিশনটা নিতে হবে প্রথমেই যে এই লেনদেন দ্বারা ব্যবসার টাকা আসলো না চলে গেল। এইটা আমাকে অবশ্যই লেনদেন পড়ে বুঝতে হবে। তা আমরা লেনদেনটা পড়ে যদি বুঝি যে হ্যাঁ টাকা আসছে, তাহলে আমরা জানি আসলে কি হয়, আসলে ডেবিট হয়। তাহলে আমরা কোথায় লিখবো, ডেবিট পাশে লিখবো। আর যদি চলে যায় তাহলে কোথায় লিখবো, ক্রেডিট পাশে লিখবো। এইটাই কথা, আমাদের লেনদেনটা পড়তে হবে। পরে আমাদের যেটা করতে হবে যে যাচাই করে দেখলাম যে হ্যাঁ এই লেনদেনের ফলে টাকার আগমন এবং নির্গমন এটা কি ঘটেছে, তো সেটা আমরা করলাম। আমরা লেনদেনটা পড়ে দেখলাম যে হ্যাঁ কি হয়েছে, টাকাটা আসছে। এখন কোশ্চেন হলো এই টাকাটা কিন্তু দুইটা মাধ্যমে আসতে পারে, সেই মাধ্যমগুলো কি কি? এইটা হলো যে যদি সেটা নগদে আসে তাহলে আমাদের দেখো শিক্ষার্থীবৃন্দ, আমাদের প্রাপ্তি পাশে দুইটা টাকার ঘর আছে, একটা নগদের ঘর, একটা ব্যাংকের ঘর। একইভাবে প্রদান পাশে বা ক্রেডিট পাশেও কিন্তু দুইটা টাকার ঘর আছে, একটা নগদ, একটা ব্যাংক। অর্থাৎ যদি নগদ টাকা আসে তাহলে আমরা ডেবিট পাশে নগদ ঘরে লিখবো। আর যদি ব্যাংকের মাধ্যমে টাকা বেড়ে যায় বা চেকের মাধ্যমে টাকা আসে তাহলে কি করব, আমরা ব্যাংকের ঘরে টাকা লিখবো। খুবই সহজ কথা এটা। আসলো ডেবিটে লিখবো। এখন কোন ঘরে লিখবো, নগদ হলে নগদ ঘরে, চেক হলে ব্যাংকের ঘরে। আমার এই কথাটা বুঝলে আমরা কিন্তু ক্রেডিট পাশের কথাটাও ইজিলি বুঝতে পারবো। ক্রেডিটে কখন লিখবো, যখন চলে যায়। তাহলে টাকা চলে গেলে কি হয়, ক্রেডিট হয়। ব্যাংকের টাকা চলে গেলেও সেটাও ক্রেডিট, অর্থাৎ সম্পদ যদি চলে যায় আমরা সেটাকে ক্রেডিট বলে থাকি। তাহলে টাকাটা চলে যাচ্ছে, চলে গেলে কি হবে, ক্রেডিট। তো এখন যদি সেটা একই কথা, যদি নগদে চলে যায় তাহলে নগদ ঘরে, চেক গেলে ব্যাংকের ঘরে। তাহলে আমাদের এই জিনিসটা বুঝতে পারলে আমরা কিন্তু এই অঙ্কটা করতে পারবো অনেক সহজে। তো আমরা এইটুকুই মোটামুটি কথা ছিল। আমি আরো বিস্তারিত কথা অঙ্কগুলো যখন করব তখন বলার চেষ্টা করব। এবার আমরা অঙ্কে চলে আসব। আমরা অঙ্কটা একটু পড়ে দেখি। লেখা আছে মিস্টার রহিম 2018 সালের 1 জানুয়ারি তারিখে নগদ 1 লক্ষ টাকা, 20,000 টাকার পণ্য এবং 10,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করে। তিনি যখন ব্যবসাটা শুরু করে তখন তিনি নগদ টাকা নিয়ে আসছে, আসবাবপত্র নিয়ে আসছে, পণ্য নিয়ে আসছে। আমরা যেহেতু এটা নগদান বই করতেছি, এখানে কিন্তু শুধুমাত্র নগদ টাকাটাই আসবে। এখানে আসবাবপত্র নিয়ে আসছে, এইটা তার নগদান বইতে আসবে না। এখানে সে পণ্য নিয়ে আসছে 20,000 টাকার, সেইটা আসবে না। শুধুমাত্র তিনি নগদ টাকাটা নিয়ে আসছে, সেটা আমাদের এই নগদান বইতে লিপিবদ্ধ করতে হবে। হ্যাঁ, তবে যদি ব্যাংক জমা থাকতো তখন কিন্তু ব্যাংকের উদ্বৃত্তটা আমরা কি করতাম, নিয়ে আসতাম। যেহেতু ব্যাংক উদ্বৃত্ত নাই সেজন্য আমরা শুধুমাত্র ওই লাইন থেকে নগদ টাকাটা নিয়েই অঙ্কটা শুরু করব। তো আমরা আসি, শুরু করি। এখন প্রশ্ন হলো এই যে 1 লক্ষ টাকা নিয়ে আসলে এটা আমরা কোন পাশে লিখবো, টাকাটা কোথায় আসলো? মালিক কি করলো, ব্যবসা করার জন্য তিনি ব্যবসায়ী টাকাটা দিল। তাহলে ব্যবসার টাকা কি বাড়লো না কমে গেল? অবশ্যই কি হয়ে গেছে, বেড়ে গেছে। এই টাকাটা ব্যবসায় বেড়ে গেছে বা ব্যবসায় আসছে। তা আসলে আমরা কোথায় লিখবো, ডেবিট পাশে লিখবো। আমি কিন্তু বারবার এই কথাটাই বলবো, কারণ এটাই আমার কথা বলার অস্ত্র। এই কথাটা বলতে পারলে কিন্তু, এই কথাটা আমি যত তোমাদেরকে বলে বুঝাতে পারবো, তোমরা যদি বুঝতে পারো তবেই কিন্তু অঙ্কটা কি হবে, অতি সহজ হবে। তাহলে আমরা কি বললাম যে 1 লক্ষ টাকা আসছে। তা আসলে আমরা কোথায় লিখবো, আসলে আমরা ডেবিটে লিখবো। তো আমরা ডেবিটে যথারীতি তারিখ দিলাম 2018 সাল জানুয়ারি মাসের 1 তারিখ। এখন এখানে প্রশ্ন আছে, এখানে কিন্তু বলা হচ্ছে ব্যবসা শুরু করলো। আমরা কিন্তু অনেক সময় ব্যালেন্স বিডি লিখে থাকি, কিন্তু এখানে ব্যালেন্স বিডি লেখা যাবে না। আমরা ব্যালেন্স বিডি কখন লিখি, যখন বুঝতে পারি যে এটা তার পূর্বের একটা হিসাবের জের বা পূর্বের হিসাবের উদ্বৃত্ত নিয়ে নতুন করে হিসাব শুরু করা হচ্ছে, তখন আমরা লিখি ব্যালেন্স বিডি। অর্থাৎ গত বছরের যে স্থানান্তরিত হয়েছে বা গত হিসাবকালের যেটা এই পরবর্তী হিসাবকালে বা আমাদের চলতি হিসাবকালে স্থানান্তরিত
হয়েছে। এখানে কিন্তু বলা আছে ব্যবসা শুরু করলো, তার মানে এটা পূর্বের জেন নয়। তখন আমাদেরকে কিন্তু বিবরণ লিখতে হবে কি মূলধন হিসাবে। এখানে আরেকটু কথা বলিনি, আমরা বিবরণগুলো কি লিখবো। আমরা বুঝলাম যে টাকা আসলো, ডেবিটে লিখবো। এখন বিবরণ কি লিখবো? বিবরণ লিখতে হবে যে কোথায় থেকে আসলো। সেটা কি বিক্রি করে আসলো, তাহলে বিক্রয় হিসাব লিখবো। সেটাকে আমি দেনাদারের কাছ থেকে পেলাম বা প্রাপ্য হিসাবের কাছ থেকে পেলাম, তাহলে প্রাপ্য হিসাবের নাম লিখবো। সেটাকে আমি কমিশনের বিনিময়ে পাইছি, তাহলে কমিশন লিখবো। অর্থাৎ কোন উৎস থেকে টাকাটা আসলো সেই উৎসের নাম লিখতে হবে। একইভাবে যখন চলে যাবে তখন আমরা ক্রেডিট পাশে লিখবো কোন উৎসে কেন চলে গেল, কি কারণে চলে গেল। আমি কি বেতন দিলাম, আমি কি ভাড়া দিলাম, আমি কি পণ্য ক্রয় করলাম, অর্থাৎ কি কারণে আমার টাকাটা ব্যবসা থেকে চলে গেল সেই কারণটা আমরা বিবরণের ঘরে লিখবো। জাবেদা করার দরকার নেই, আমি জাবেদা পারি না, আমি একটা জাবেদা পারতেছি না, এর মানে এই না আমি নগদান বই পারবো না। আমরা অনেকেই আসি যে জাবেদার মাধ্যমে শেখাই, আমরা আগে জাবেদা করাই, জাবেদা দেখে দেখে শেখাই না। আমার এই কথা মানে আসা এবং যাওয়া, এটা যদি আমরা বুঝতে পারি আমাদের সবার পক্ষেই কিন্তু নগদান বই ইজিলি করা সম্ভব। তাতে যদি আমি কোনো জাবেদা সাপোজ একটু কমও বুঝে থাকি, তাতেও আমার খুব বেশি সমস্যা হবে না, যদি আমি বুঝতে পারি এই লেনদেন দ্বারা টাকাটা আসছে না চলে গেছে। তো ঠিক আছে, আমরা এই লেনদেন থেকে প্রথম যে লাইনটা পড়ছি সেখানে 1 লক্ষ টাকা নিয়ে তিনি ব্যবসা শুরু করেছে, ফলে এই টাকাটা ব্যবসায় এসেছে। তাহলে আসলে আমরা কোথায় লিখবো? ডেবিটে লিখবো। তো আমরা যদি বলি ব্যবসা শুরু করেছে, টাকাটা কে দিয়েছে? মালিক দিয়েছে। তো মালিক যদি আমাদের ব্যবসায় টাকা দেয় সেটাকে আমরা ব্যবসায়িক হিসাব বিজ্ঞানের ভাষায় মূলধন বলি, আর যদি মালিক টাকা নিয়ে যায় সেটাকে উত্তোলন বলি। তাহলে মালিক টাকাটা আমাকে ব্যবসাটা আমার ব্যবসায় দিল, ফলে এইটা হলো মূলধন। তাহলে আমরা টাকাটা কোথায় থেকে আসলো, কোন উৎস থেকে আসলো, কোথায় কি বাবদ আসলো, বলে মূলধন বাবদ আসছে। তাহলে আমরা বিবরণটা কি লিখবো? মূলধন হিসাব। শুধুমাত্র নগদের ঘরে বসবে 1 লক্ষ টাকা। আমরা নগদের ঘরে বসালাম 1 লক্ষ টাকা। এরপর আসি দ্বিতীয়, অর্থাৎ 4 নাম্বার, 4 তারিখে বলা হচ্ছে ব্যাংকে জমা দেওয়া হলো 20,000 টাকা। এইটাকে বলা হয় কন্ট্রা এন্ট্রি, আমরা বাংলায় যাকে বলি দ্বিমুখী লেনদেন। লেনদেন নগদান বইতে 3টা লেনদেন আছে, যে লেনদেনগুলো স্বাভাবিকভাবে দুই পাশে যায়, উভয় দিকে যায়, এবং এগুলোকে আমরা কন্ট্রা এন্ট্রি বলে থাকি। আরো কিছু লেনদেন আছে যেগুলো উভয় দিকে যায়, কিন্তু সেগুলোকে কন্ট্রা এন্ট্রি বলি না। কন্ট্রা এন্ট্রি মানে হলো যে যেগুলো ব্যবসার টাকা ব্যাংকে জমা দিলে কিংবা ব্যাংক থেকে ব্যবসার প্রয়োজনে টাকা উত্তোলন করা হলে আমরা সেগুলোকে বলে থাকি কন্ট্রা এন্ট্রি। তো এখন বিষয়টা আমি 3টা এন্ট্রি কথা বলছি, আর একটা আছে যদি ব্যাংক জমাতিরিক্ত অর্থ পরিশোধ করা হয় সেক্ষেত্রেও কিন্তু কন্ট্রা এন্ট্রি হয়, আমরা চিনতে পারবো। হ্যাঁ, আমরা একটু একটু জাবেদার মাধ্যমেও আমরা এই লেনদেনগুলো চিনতে পারবো। যেমন আমরা যে লেনদেনগুলোর জাবেদা করলে ব্যাংক হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট, কিংবা নগদান হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট হয়, সেই লেনদেনগুলোকে আমরা দ্বিমুখী লেনদেন বা কন্ট্রা এন্ট্রি বলে থাকি। তাহলে এটা বলা হচ্ছে ব্যাংকে জমা দেওয়া হলো। শিক্ষার্থী বিন্দু, এই নগদান বইয়ের যেটা সব থেকে গুরুত্বপূর্ণ লাইন সেটা এই লাইনটা, কারণ এই লেনদেনটা উভয় দিকে যায়। এটার ব্যবহার আমাদেরকে শিখতে হবে, আমরা এটার ব্যবহার শিখলে বাকিগুলো ইজিলি করতে পারবো। তাহলে প্রশ্নটা বোঝো, ব্যাংকে জমা দেওয়া হলো, কি জমা দিলাম? নগদ টাকা। কোথাকার টাকা? ব্যবসার টাকা। তাহলে আমরা ব্যবসার টাকা ব্যাংকে জমা দিলাম, ফলে কি হলো? আমার পকেটে টাকা আছে, আমার পকেটের টাকা আমি ব্যাংকে গিয়ে জমা দিয়ে আসলাম। এটা কিসের টাকা? ব্যবসার টাকা। তাহলে ব্যবসার টাকা কমে গেল, আমার পকেটের টাকা কমে গেল, ব্যাংকের টাকা কি হলো? বেড়ে গেল। এইটাই বুঝতে হবে, আমার ব্যবসার টাকাটা কি হলো? কমে গেল, আর আমার ব্যাংক অ্যাকাউন্টের টাকা কি হলো? বেড়ে গেল। তা আমরা জানি যেটা বেড়ে যায় সেটা ডেবিট পাশে হয়, আর যেটা কমে যায় সেটা ক্রেডিট পাশে হয়। অর্থাৎ যে ঘরের টাকা, যেখানকার টাকা কি হয়? কমে যায়, সেটা আমরা ক্রেডিটে লিখবো, আর যেখানকার টাকা বেড়ে গেছে সেটা আমরা ডেবিটে লিখবো। বেড়ে গেছে কিসের টাকা? ব্যাংকের টাকা। আর কমে গেছে কি? নগদের টাকা। তাহলে আমরা বিবরণটা পরে লিখি, তোমাদের বোঝার স্বার্থে আমি একটু ব্যতিক্রম ভাবে লিখে দিচ্ছি। আমরা বুঝতে পারলাম কি হয়েছে, নগদ টাকাটা কমে গেছে, ব্যাংকের টাকা বেড়ে গেছে। অর্থাৎ যেটা বেড়ে যায় সেটা আমরা কোথায় লিখি? ডেবিট পাশে লিখে থাকি। তাহলে ডেবিট পাশে আমি টাকাটা লিখলাম ব্যাংকের ঘরে, আমি বিবরণটা পরে বুঝে দিচ্ছি। ব্যাংকের ঘরে আমরা টাকা লিখলাম, আর নগদ টাকা কি হয়েছে? বেড়ে গেছে না কমে গেছে? কমে গেছে। তো কমে গেলে আমরা কোথায় লিখবো? ব্যাংকের ঘরে, অর্থাৎ নগদের ঘরে লিখবো। ব্যাংকের নগদ টাকা কমে গেছে, আমরা নগদের ঘরে লিখে নিলাম 20,000 টাকা। এখন বিবরণ লিখবো। বিবরণটা দেখো, এই যে ব্যাংকের টাকা কমে গেল, বেড়ে গেল, ব্যাংকের টাকাটা কি হলো? বেড়ে গেল। তো ব্যাংকের টাকা বাড়ার ফলে আমার নগদের টাকা কি হলো?
কমে গেল। এখানে আর একটা ব্যাপার আছে, যদি টাকাটা ব্যাংকের ঘরে যায় তাহলে বিবরণটা নগদান হিসাব হয়। তার মানে কি, আমরা বলতেছি যে টাকাটা যে আসলো, যেটা আসে, যে বাবদ আসে সেই বাবদটা লিখি। কি বাবদ টাকা আসলো? ব্যবসার টাকা আসলো, নগদে আসলো। সেই জন্য আমরা এই বিবরণের ঘরের ভিতর আমরা নগদান হিসাব লিখব। নগদান হিসাব। এখানে একটা সংকেত দিব আমরা, সি বা ক লিখবো। এটাকে কন্ট্রা যেহেতু বলা, কেউ কন্ট্রা, সেখানে সি বা ক লিখবো। এটা অবশ্যই ভিতরের ঘরে লিখবো, এই খতিয়ান পেজের ঘরে লিখবো না। এখানে টাকা কোন ঘরে গেছে? নগদ ঘরে। টাকাটা চলে গেল, কেন গেল? ব্যাংকে জমা হয়ে গেল। তাহলে আমরা কি, কেন, কি হিসাব লিখবো? ব্যাংক হিসাব। তাহলে আমরা তারিখ দিলাম 2018 জানুয়ারি 4। কি হিসাব? বলে ব্যাংক হিসাব। কারণ আমার টাকাটা কোথায় গেল? ব্যাংকে গেল। এটা হলো কন্ট্রা এন্ট্রি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, যে আমরা চলে যাব পরের লাইনটাতে। 8 তারিখে বলা হচ্ছে কারবারের জন্য একটি কম্পিউটার ক্রয় 40,000 টাকা। কি ক্রয় করেছে? কম্পিউটার। প্রথম কথা, টাকাটা আসছে না চলে গেছে? আমরা যখন কোনো কিছু ক্রয় করি তখন আমাদের পকেটের টাকা, আমাদের ব্যবসার টাকা কমে যায় না বেড়ে যায়? অবশ্যই কিন্তু কমে যায়। তাহলে আমাদের কি হবে? কমে গেলে আমরা কোথায় লিখি? ক্রেডিটে লিখি। খুবই সিম্পল কথা। আমরা কমে গেলে কোথায় লিখবো? ক্রেডিটে লিখবো। তাহলে এখন আমরা এই যে 40,000 টাকাতে কি কিনছি? একটা কম্পিউটার কিনছি। তো আমার টাকাটা চলে গেল। কেন চলে গেল? যে আমি কম্পিউটার কিনছি। আমরা কোনো ইলেকট্রিক সামগ্রী, যেগুলো আমরা স্বাভাবিকভাবে বিদ্যুতায়িত, যেগুলো বিদ্যুৎ দিয়ে চলে, এগুলোকে আমরা স্বাভাবিকভাবে অফিস সরঞ্জাম বলে থাকি। কম্পিউটারকে আমরা অফিস সরঞ্জাম বলে থাকি। তাহলে আমরা কেন টাকাটা চলে গেল? কি বাবদ চলে গেল? কম্পিউটার বাবদ, অর্থাৎ অফিস সরঞ্জাম বাবদ আমার টাকাটা চলে গেল। এখন প্রশ্ন হলো, এটা কি নগদে গেল না চেকে গেল? এখানে কিন্তু চেক বলা নাই, এখানে কিন্তু ব্যাংক বলা নাই। যতক্ষণ পর্যন্ত চেক বা ব্যাংক বলা না থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে কিন্তু নগদ মনে করতে হবে। তাহলে কিসে চলে গেছে? নগদে চলে গেছে। তো এই জন্য আমরা কোথায় লিখবো? নগদের ঘরে লিখবো। তা আমরা তারিখ দিলাম, তারিখ হলো 8 তারিখ। বিবরণ অফিস সরঞ্জাম হিসাব। অফিস সরঞ্জাম হিসাব। টাকাটা কোথায় লিখবো? নগদের ঘরে। তারপর নগদের ঘরে লিখলাম 40,000 টাকা। ক্লিয়ার? এবার আমরা পরের লেনদেনে যাবো। বলা হচ্ছে ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো 50,000 টাকা। এটা কিন্তু আমাদের ব্যবসার ব্যাংক থেকে নেওয়া হয়েছে এটা বলার নাই। ঋণ নেওয়া, ঋণ আমি যে কোনো ব্যাংক থেকে নিতে পারি। আর ঋণ এবং ব্যাংক থেকে জমা উত্তোলন করা কিন্তু এক জিনিস না। ঋণ মানে হলো যেটা আমার দায়, অর্থাৎ ঋণ নিলে আমার কি হয়? একদিকে নগদ টাকা বাড়ে আর একদিকে দায় বাড়ে। তাহলে শিক্ষার্থীবৃন্দ দেখো, ঋণ নিলে আমার ব্যবসার টাকা বাড়ে না কমে? ঋণ নিলে স্বাভাবিকভাবে ব্যবসার টাকা বেড়ে যায়। তাহলে বেড়ে গেলে আমরা কোথায় লিখবো? ডেবিটে লিখবো। তাহলে বলা হচ্ছে ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো 50,000 টাকা। আমরা কিন্তু এটা ডেবিট পাশে লিখবো, কারণ এর ফলে ব্যবসার টাকা আসছে। এখন কোথায় থেকে আসলো? কি বাবদ আসলো? এটা ঋণ বাবদ আসছে। তাহলে আমরা লিখবো, তারিখ দেবো এবং ঋণ হিসাব দিয়ে, যেহেতু এটা নগদে আসছে সেজন্য নগদ ঘরে লিখবো। তো আমরা তারিখ দিলাম 10 তারিখ। ব্যাংক ঋণ হিসাব। ব্যাংক ঋণ হিসাব। অবশ্যই টাকাটা আমরা নগদ ঘরে লিখবো। নগদ টাকা আসছে নগদ ঘরে। এরপরে 12 তারিখে বলা হচ্ছে রবিনের নিকট হতে পণ্য ক্রয় 42,000 টাকা। এটা কিন্তু বুঝতে হবে, কারণ একটা জিনিস দেখো, আমার প্রশ্নে যেটা বলা ছিল, ক নাম্বার প্রশ্নে একটা ছিল যে সমস্ত দফা নগদান বইতে লিপিবদ্ধ হবে না তার মোট পরিমাণ কত। এখানে কিন্তু কিছু লেনদেন আছে যেগুলো নগদান বইতে লিপিবদ্ধ হবে না। আমি শুরুতে একটা কথা বলেছিলাম সেটার সাথে। এরপরে আমরা যদি এই কথার প্রেক্ষিতে আসি, বলা হচ্ছে রবিনের নিকট হতে পণ্য ক্রয় করেছি। কিসে ক্রয় করেছি? নগদ বলা আছে না, চেকে বলা আছে না। যার কাছ থেকে কিনেছি তার নাম বলা আছে। একজন ব্যক্তি কখন আমার নাম লেখে? যখন আমি তার কাছ থেকে সাপেক্ষভাবে ধারে বা বাকিতে ক্রয় করে নিয়ে আসি। তাহলে বলা হচ্ছে আমরাও নাম লিখে রেখেছি আমাদের বইতে। কার কাছ থেকে কিনে নিয়ে আসছি? রবিনের নিকট হতে পণ্য ক্রয় করেছি। তাহলে এটা কিন্তু বাকিতে ক্রয়। তাহলে বাকিতে ক্রয় করলে সেটা কিন্তু নগদান বইতে আসবে না। কেন আসবে না? এর দ্বারাই কোনো নগদ টাকার আগমন বা নির্গমন
হয়নি, টাকা চলেও যায়নি, টাকা আসেও নি। আমরা পণ্য ক্রয় করেছি বাকিতে, ফলে কিন্তু টাকা আমরা তাকে দেইনি। এই জন্য আমাদের এই লেনদেনটা কিন্তু নগদান বইতে আসবে না। এটাকে আমরা অনগদ লেনদেনও কিন্তু বলে থাকি। এই জন্য আমরা এই লেনদেনটা নগদান বইতে নিয়ে আসবো না। এরপরে 14 তারিখে বলা হচ্ছে নগদে বিক্রয় 70,000 টাকা। খুবই সহজ কথা। নগদে যদি বিক্রি করি তাহলে টাকা কি আসে না যায়? বিক্রি করলে টাকা আসে। তা আসলে কোথায় লিখবো? ডেবিটে লিখবো। তাহলে আমরা এটা কোথায় লিখবো? ডেবিটে। এখন প্রশ্ন হলো ডেবিটে কোন ঘরে লিখবো, নগদ না ব্যাংক? এখানে কিন্তু সেকে বলা নাই, পরিষ্কার করে বলা আছে কিসে করেছে? নগদে। তো নগদ বিক্রয় করেছে, তো নগদ বিক্রয় করলে নগদ টাকা বেড়ে গেছে। তাহলে নগদ টাকা বেড়ে গেলে আমরা ডেবিট পাশে নগদের ঘরে লিখবো। আর বিবরণটা লিখবো কি বাবদ টাকা আসলো? বিক্রয় বাবদ। তাহলে বিক্রয় হিসাব। বিক্রয় হিসাব 70,000 টাকা। তাহলে আমরা বিক্রয় হিসাব লিখলাম, বিক্রয় বাবদ টাকা আসছে সেই জন্য আমরা ডেবিট পাশে নগদ ঘরে লিখলাম। এরপরে 20 তারিখে বলা হচ্ছে অফিস সরঞ্জামের উপর 3,000 টাকা অবচয় ধার্য করতে হবে। এটা অনগদ লেনদেন। অবচয়ের মানে হলো আমরা অবচয় বলতে যেটা বুঝাই, খুব সংক্ষেপে বলবো এটা কথা। এটা নিয়ে অনেক বিস্তারিত কথা আছে, আসলে এখানে এত বিস্তারিত কথা বলা যাচ্ছে না। অবচয় মানে হলো যে কোনো স্থায়ী সম্পত্তির অবচয়ের সংজ্ঞাটাকে, যে কোনো স্থায়ী সম্পত্তির ব্যবহারজনিত কারণে যে মূল্য হ্রাস পায়, ব্যবহারজনিত কারণে বা কালের বিবর্তনে যে মূল্য হ্রাস পায়, এই হ্রাসকৃত মূল্যকে আমরা অবচয় বলি। তো এই অবচয়টাকে অনগদ লেনদেন বলে। আমি আমার ব্যবসার জন্য একটা কম্পিউটার কিনেছিলাম, এই কম্পিউটারটা যত দিন যাচ্ছে তত কি হচ্ছে? মূল্য কমে যাচ্ছে। কিন্তু এখানে আমার লেনদেন হচ্ছে, এখানে আমার আর্থিক লেনদেন হচ্ছে। তবে কি পরিমাণ লেনদেন হচ্ছে সেটাও হয়তো নির্ণয় করা যাবে, কিন্তু ঘটনা হলো আমার এর ফলে কিন্তু নগদ টাকা সরাসরি চলে যাচ্ছে না। এই জন্য এটাকে বলা হয় অনগদ লেনদেন। অনগদ লেনদেন নগদান বইতে আসে না। এটা ক নাম্বার কোশ্চেনের ভিতরে আসবে। এরপর আমরা যদি আসি 22 তারিখ, বলা হচ্ছে নোটের মাধ্যমে পণ্য বিক্রয়, এটাও অনগদ লেনদেন। আমরা একটা বিলের মাধ্যমে পণ্য বিক্রি করেছি, স্বীকৃতি পত্রের মাধ্যমে পণ্য বিক্রি করেছি। তার মানে কি হলো? যে সে পণ্যটা আমরা বিক্রি করেছি, সে টাকাটা কবে দেবে তা সেই সম্পর্কে আমাদেরকে একটা লিখিত কাগজ দিয়ে গেছে, একটা লিখিত দলিল দিয়ে গেছে, সে স্ট্যাম্পে লিখে দিয়ে গেছে যে সে আমাদেরকে 3 মাস পর, 2 মাস পর, 6 মাস পর কি করবে? টাকা দেবে। অর্থাৎ আমরা কিন্তু নগদ টাকা পাইনি, বিক্রয় করার ফলে কি পেয়েছি? বিল পেয়েছি। অর্থাৎ এতে কিন্তু আমাদের নগদ টাকার কোনো হ্রাস বৃদ্ধি ঘটেনি, পণ্য চলে গেছে, একদিকে সম্পদ বেড়েছে, একদিকে আয় বেড়েছে, কিন্তু এই সম্পদটা কিন্তু নগদে না, এটা প্রাপ্য বিল। অর্থাৎ এটা একটা সম্পদ, কিন্তু এটা অনগদ লেনদেন। এই জন্য আমরা এই লেনদেনটাও কিন্তু নগদান বইতে নিয়ে আসতে পারতেছি না। তারপরে 25 তারিখ সুদ সহ ব্যাংক ঋণ পরিশোধ করা হলো 12,000 টাকা। খুবই সুন্দর একটা ব্যাপার। দেখো এখানে আমরা কি করেছি? 12,000 টাকা সুদ সহ ঋণ পরিশোধ করেছি, বা আমরা যে ব্যাংক থেকে যে ঋণটা নিয়েছিলাম তার সেটা আমরা ঋণ নিয়েছিলাম 50,000 টাকা, এর মধ্যে আমরা কি করেছি? 12,000 টাকা পরিশোধ করেছি। তার ভিতর আবার 2,000 টাকা সুদ ছিল। তাহলে বিষয় হলো আমাদের কিন্তু 12,000 টাকাই চলে গেছে, কিন্তু একটা কারণে না, দুইটা কারণে। যার মধ্যে 10,000 টাকা ছিল ঋণের পরিমাণ বা ঋণের যে ঋণ নিয়েছিলাম তার অংশ, আর 10,000 টাকা ছিল ঋণের অংশ, আর 2,000 টাকা ছিল ওই ঋণের সুদ। তাহলে আমাদের 12,000 টাকায় কি হয়েছে? চলে গেছে। তো আমরা চলে গেলে কোথায় লিখবো? ক্রেডিটে লিখবো। কিন্তু ক্রেডিটে আমরা কিন্তু দুইটা নামে লিখবো স্বাভাবিকভাবে, একটা ঋণ হিসাব দিয়ে আর একটা ঋণের সুদ হিসাব দিয়ে। যেহেতু আমাদের দুইটা নামে, আমরা যেটা জাবেদা করতাম, এটার জাবেদা হতো যে ঋণ হিসাব ডেবিট, ঋণের সুদ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তো নগদান হিসাব ক্রেডিট আমরা ক্রেডিট পাশে নগদ ঘরে লিখবো, কিন্তু দুইটা মাধ্যমে, দুইটা নাম দ্বারা। ব্যাংক ঋণ হিসাব এটা আমরা নগদে পরিশোধ করেছি, তাহলে নগদ ঘরে যাবে। তারপরে একই তারিখে ব্যাংক বা ঋণের সুদ হিসাব, ঋণের সুদ হিসাব 2,000 টাকা। আমাদের কিন্তু 12,000 টাকা, এখানকার 12,000 টাকায় কিন্তু দুটো মিলে হয়ে গেছে।
সেজন্য আমরা ক্রেডিট পাশে লিখেছি। এরপরে যে লাইনটা সেটা ব্যাংক হতে উত্তোলন করা হলো 8,000 টাকা। শিক্ষার্থী কিন্তু আমি চেষ্টা করেছি এই অঙ্কটা এই কারণে নির্বাচন করেছি যে আমাদের অঙ্কটাতে যেটা থাকে স্বাভাবিকভাবে সেটা হলো কন্ট্রা-এন্ট্রিটা আমরা একটু কম বুঝে থাকি। তো আমরা বলেছি কন্ট্রা-এন্ট্রি যে এন্ট্রিগুলো থাকে তার মধ্যে বেশিরভাগ থাকে ব্যাংকে জমা দেওয়া এবং ব্যাংক হতে উত্তোলন করা। এই অঙ্কের ভিতর দুটোই আছে। আমি প্রথম একটা বুঝিয়েছি, প্রথমে 4 তারিখে একটা বুঝাছি। এবার যেটা সেটা হলো যে এবার আমরা এই পরেরটা বুঝাচ্ছি। তাহলে ব্যাংক হতে উত্তোলন করা হলো, ফলে নগদ টাকা বেড়ে গেছে আর ব্যাংকের টাকা কি হয়ে গেছে, কমে গেছে। তো যেটা বেড়ে গেছে সেটা আমি ডেবিট পাশে লিখবো, আর যে ঘরের টাকা কমে গেছে সেটা আমরা ক্রেডিট পাশে লিখবো। তো বেড়ে গেছে নগদ টাকা, তাহলে আমরা ডেবিট পাশে নগদ ঘরে লিখবো, আর কমে গেছে কিসের টাকা, ব্যাংকের টাকা, ফলে এটা আমরা ব্যাংকের ঘরে লিখবো দুই পাশে। তো আমরা এই পাশে লিখলাম, তারিখ দিলাম যে 30 তারিখ, নগদ টাকা আসছে কোথায় থেকে আসছে, ব্যাংক থেকে। আমরা জানি যেখান থেকে আসে সেই হিসাবটা লিখতে হয়। ব্যাংক থেকে টাকা আসছে ব্যাংকের ঘরে, অর্থাৎ নগদের ঘরে টাকা ব্যাংক হিসাব দিয়ে, আর তারপরে এই পাশে টাকাটা চলে গেছে, কোথাকার টাকা চলে গেছে, ব্যাংকের টাকা। সেই জন্য আমরা ব্যাংকের ঘরে লিখব, ব্যাংকের ঘরে টাকা লিখব নগদান হিসাব দ্বারা। এই ছিল আমাদের লেনদেন গুলো। আমরা এবার যেটা করব সেটা হলো যোগ বিয়োগ করব। যোগ বিয়োগটা তো আমাদের লেনদেন বসান শেষ। এবার আমরা যেটা যোগ বিয়োগ করব সেটা হলো স্বাভাবিকভাবে আমরা জানি যে নগদান হিসাবে ডেবিট পাশে অলওয়েজ বড় হয়, অর্থাৎ নগদান হিসাবের যে ঘর, দুটো ঘর আছে ডেবিট পাশে অলওয়েজ সর্বদা বড় হয়, কারণ স্বাভাবিকভাবে নগদের ক্রেডিট উদ্ভূত হয় না। এই যে আমার ডেবিট পাশে নগদ ঘরের টাকা বড় হবে, আর ব্যাংকের ঘরটা দেখতে হবে। ব্যাংকের ঘরে এখানে 20,000 টাকা আছে, এই পাশে 8,000 টাকা আছে, অর্থাৎ এটা কিন্তু বড়, অর্থাৎ ডেবিট পাশে দুইটা ঘরের টাকায় কিন্তু ডেবিটেই বড়। আমরা একটু যোগ করে নেব। $2,28,000 টাকা, আমরা এটা এই পাশে পার করে নিব। 2,28,000, 20,000। এখন আমরা এখান থেকে কি করব, বিয়োগ করব। তো আমরা 2,28,000 থেকে যদি 20,000, 20 আর 40, 60, 70, 72,000 টাকা বিয়োগ করে যেটা পেলাম সেটা হলো 1,56,000 টাকা। 20,000 থেকে যদি 8,000 বিয়োগ করি তাহলে হয় 12,000 টাকা। অর্থাৎ এই যে আমরা উদ্বৃত্ত পেলাম, আমাদের নগদ উদ্বৃত্ত 1,56,000 এবং ব্যাংকে আমাদের জমা আছে 12,000। আমরা ব্যাংকে জমা দিয়েছিলাম 20,000, যার মধ্যে 8,000 টাকা উত্তোলন করে নিয়ে আসছিলাম, সেই জন্য এখন আমাদের অ্যাকাউন্টে 12,000 টাকা জমা আছে। আমরা এই টাকার সোজা হিসাবকালের শেষ তারিখ জানুয়ারি মাস 31-এ আমরা লিখলাম ব্যালেন্স সিডি। ঠিক এটা অপোজিট পাশে আসবে পরের তারিখ, ফেব্রুয়ারি মাসের 1 তারিখ, ব্যালেন্স বিডি 1,56,000 এবং ব্যাংকের ঘরে 12,000। এই ছিল আমাদের আজকে নগদান বইয়ের সম্পর্কে একটা আলোচনা। আমরা এরপরে নগদান বই সম্পর্কে আরো একটা ভিডিও করব, কারণ এখানে আর কিছু নিয়ম আছে, সেই নিয়ম সম্পর্কে আমরা আরেকটা চেষ্টা করবো, আরেকটা এই চ্যানেলে আরেকটা এই বই সম্পর্কে একটু বিস্তারিত একটা ভিডিও দেওয়ার জন্য। তো আজকে মোটামুটি এই ছিল আমাদের আলোচনার বিষয়। তো ঠিক আছে শিক্ষার্থী বিন্দু, তোমরা অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকবে এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, যাতে পরবর্তীতে এই ভিডিওগুলো যথারীতি প্রতিনিয়ত এই ভিডিওগুলো তোমাদের পেয়ে থাকো। ঠিক আছে, আমরা এই পর্যন্ত শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।